হ্যালো এভরিওয়ান। তো পার্ট ওয়ানে আগের দিন আমরা বয়েলের সূত্র অবধি করেছিলাম। তারপর সেখান থেকে যে প্রয়োজনীয় গ্রাফগুলো ছিল সেই গ্রাফগুলো করেছিলাম। আজ বয়েলের সূত্রে থেকে কতগুলো গাণিতিক প্রশ্নের সমাধান করব আমরা। তো প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কতে বলা হয়েছে নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই উষ্ণতায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। আচ্ছা, সবার আগে আমাদেরকে জানতে হবে যে বয়েলের সূত্রের গাণিতিক রূপটা কি ছিল। বয়েলের সূত্রের গাণিতিক রূপটা ছিল P1V1 সমান P2V2। টি আর এম ছিল স্থির, এমটা সব জায়গাতেই স্থিরই থাকবে। এখানে এমটা উষ্ণতার উল্লেখ থাকলেই, উষ্ণতা যদি কোনো অঙ্কে বলা থাকে যে উষ্ণতা স্থির বা নির্দিষ্ট উষ্ণতা, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কটা নিশ্চয়ই বয়েলের সূত্র দিয়ে হবে। তাহলে দেখো এই অঙ্কটা প্রথমে বলা আছে নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই উষ্ণতায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে উষ্ণতা স্থির, তাহলে প্রথমেই লিখবো আমরা যেহেতু উষ্ণতা স্থির অতএব বয়েলের সূত্র অনুযায়ী P1V1 সমান P2V2। এবার দেখো এখানে P1 বলে দিয়েছে 70 সেমি প্রাথমিক চাপ। P1টা এখানে প্রাথমিক চাপ, তাহলে 70 গণিত V1 মানে কত। V1 মানে বলে দিয়েছে 40.2 লিটার। 70 সেমি চাপে যেটা আয়তন সেটাই V1, তাহলে এটা হলো এখানে 40.2 সমান 81 সেমি হচ্ছে P2। বলেছে যে ওই উষ্ণতা একই আছে 81 সেমি চাপে, তাহলে এখানে 81 হচ্ছে P2। আর V2টা আমাদেরকে বের করতে হবে, ওই গ্যাসের আয়তন কত, V2টা আমাদেরকে বের করতে হবে। তাহলে V2 সমান কি পেলাম 81, V2 সমান 81 নয় 70 গণিত 40.2 ভাজিত 81। তাহলে তোমরা যোগ গুণ করে গুণ ভাগ করে দেখবে, এটা তোমার আসবে 34.74 লিটার। হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। তারপরেরটা দেখি 2 নম্বরটা। বলছে 75 সেমি পারস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে স্থির উষ্ণতায় কত চাপে আয়তন 1 লিটার হবে। তাহলে আবার স্থির উষ্ণতা, তাহলে যেহেতু উষ্ণতা স্থির বয়েলের সূত্র অনুযায়ী অতএব বয়েলের, প্রথমে আমরা এই লাইনটা প্রত্যেকটা অঙ্কতেই লিখব, তারপর আমরা দেখব যে কি বার করতে দিয়েছে আর কি দেওয়া আছে। সূত্র অনুযায়ী P1V1 সমান P2V2। এবার দেখো বলেছে 75 সেমি পারস্তম্ভের চাপে, তাহলে P1 সমান 75 বসিয়ে দিলাম। তারপর V1 হচ্ছে 5 লিটার, অত 75 সেমি চাপে যেটা আয়তন সেটা হচ্ছে তোমার V1, কারণ P1 হচ্ছে প্রাথমিক চাপ, তাহলে P1 চাপে যেটা আয়তন হবে সেটা হবে V1। তাহলে P1 আর V1 এর মান পেয়ে গেলাম 5 সমান P2। P2 বলেছে কত চাপে আয়তন 1 লিটার হবে, তাহলে আমাদেরকে P2টাই বের করতে হবে। আর V2টা 1 লিটার বলে দিয়েছে, তাহলে আমি P2 সমান কত পাবো 75 গণিত 5 সমান 375 সেমি। হয়ে গেল, খুবই সোজা। তারপর দেখো তিনি একটা বলছে একটি বেলুনে 95 সেমি পারস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেমি করলে ওই বাতাসের আয়তন কত হবে। তাহলে এখানে বলেছে যে ওই উষ্ণতা অপরিবর্তিত রেখে, তাহলে আবার লিখবো আমরা যেহেতু উষ্ণতা স্থির অতএব বয়েলের সূত্র অনুযায়ী
সূত্রানুযায়ী P1 V1 সমান P2 V2। প্রথমে এটা লিখতে বলেছি। দেখো এখানে 95 সেমি চাপে, তার মানে P1 সমান এখানে লিখে ফেলবো আমরা 95 গুণিত V1 0.8 লিটার বাতাস ভরা আছে, তাহলে P1 চাপে যেটা আয়তন সেটা V1, তাহলে এখানে V1 এর জায়গাতে এখানে কি লিখবো 0.8 সমান P2 বলছে যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 করা হয়, চাপ কমিয়ে 76 করা হয়েছে, তার মানে অন্তিম চাপ বা দ্বিতীয় চাপটা কত 76, আয়তন কত হবে V2টা বার করতে হবে। তাহলে V2 সমান কত 95 গণিত 0.8 বাই 76, কাটাকাটি করলে কত আসছে দেখো, এটা দশমিক তুললে এখানে 10 হবে, তারপর এটা তোমার 95, এটা 95 গণিত 8, 95 গণিত 8 বাই 760, 95 গণিত 8 মানে হচ্ছে তোমার 760 বাই 760 মানে 1 লিটার। আরেকবার বলি, এটা তোমার এসেছিল 95 গণিত 0.8, দশমিকটা তুলে আমরা এখানে 76 গণিত 10 করলাম, এটা তোমার 5 8 40, হাতের 4, 8 9 72, আর 4 76, আর নিচে দাও 760 সমান 1 লিটার। তাহলে আমরা পেলাম V2 সমান 1 লিটার, V2 সমান আমরা পেলাম 1 লিটার। তাহলে অন্তিম আয়তন হবে সমান 1 লিটার। ঠিক আছে, এবার আমরা আর বয়লের সূত্র থেকে আপাতত 3টে অঙ্কই করলাম, 3টে অঙ্ক। এই 3টে অঙ্ক করার এখন উদ্দেশ্য হলো যে সূত্রের অ্যাপ্লিকেশনটা একটু বুঝে নিলাম, তারপর পরবর্তী ক্ষেত্রে আমরা আরও অনেক অঙ্ক বয়লের সূত্র থেকে করব। এবার আমি থিওরি পোর্শনটা একটু এগিয়ে নিই। এখানে প্রথম এবার আমরা পড়বো, বয়লের সূত্র অবধি পড়া হয়েছিল আমাদের, এবার আমরা চার্লসের সূত্রটা পড়ব। তো আমরা নেক্সট হেডিং কি করব, নেক্সট হেডিং করব আমরা চার্লসের সূত্র, নেক্সট হেডিং করব আমরা চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র, চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে চার্লসের সূত্রটা বোঝানোর আগে আমি তোমাদেরকে একটু বলে দিই একটা বিষয়। চার্লসের সূত্রটা তাহলে ভালো করে ঢুকতে পারবে বিষয়টাতে। ধরো এখানে একটা কন্টেনার আছে, এর আয়তন ধরে নাও V0, এর টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর চাপ হচ্ছে P, আর ভর হচ্ছে M। ঠিক আছে, দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করছি, এই পাত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেলাম, এখানে অন্য জায়গায় নিয়ে গেলাম, পাত্রটা একই থাকবে, এর আয়তনটা V1, আর উষ্ণতাটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, আর চাপটা একই রাখলাম, এমটা একই রাখলাম। দেখো কি করলাম, চাপ ও ভর স্থির রেখেছি, চাপ ও ভর স্থির রেখেছি। চাপ ও ভর যদি স্থির থাকে আর উষ্ণতা যদি পাল্টানো হয়, তাহলে এই V0 থেকে ভলিউমটা V1 হয়ে গেল, V0 থেকে ভলিউমটা V1 হয়ে গেল। এই V1 আর V0-র মধ্যে যে সম্পর্ক, সেটা এই চার্লসের সূত্র থেকে আমরা পাই। তাহলে যদি কোনো গ্যাসের ভর এবং চাপ নির্দিষ্ট থাকে, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য তার আয়তন যতটা পরিবর্তিত হয় বা আয়তন যেটা হয়, সেইটা চার্লসের সূত্র দিয়ে আমরা নির্ণয় করতে পারি। তো দেখি আমরা কি হয় চার্লসের সূত্রটা। এবার চার্লসের সূত্রটা কি, এবার তোমরা দেখো যে চার্লসের সূত্রটা হচ্ছে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট আমরা বলেছি M ভরের লিখবো, আমরা এমটা শুদ্ধ লিখবো, নির্দিষ্ট চাপে ও 1 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দিষ্ট M ভরের 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
হ্রাসের জন্য আয়তন, আয়তনটা এখানে লিখতে হবে। আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল, উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো কি হলো মানেটা, এখানে এখানে বোঝো এবার। V0 ছিল আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর চাপ ছিল পি, এম ছিল ভর। আমরা পরবর্তী ক্ষেত্রে উষ্ণতাটা 1 ডিগ্রি বাড়ালাম, চাপ আর ভর স্থির রাখলাম। এখানে যেরকম বলেছি নির্দিষ্ট চাপ নির্দিষ্ট উষ্ণতা 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালাম, তাহলে যে আয়তনটা হলো হ্রাসের বৃদ্ধি ও হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন হলো, সেই আয়তনটা কত হবে? এই আয়তনটা V1টা কত হবে? 0 ডিগ্রিতে যে আয়তন ছিল, এখানে বললাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পায়। তাহলে V1টা হবে আগে কত ছিল? V0, আর এখন বৃদ্ধি পেল কত? V0-র 1/273 অংশ। ভালো করে বোঝো, বলেছে যে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ালে আয়তন হবে 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি ও হ্রাস পাবে। তাহলে এই যে V1 হলো, 1 ডিগ্রি বাড়ানোর জন্য আয়তন V1 হলো, এই আয়তনটা কত হবে? 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে আগে কত ছিল? বৃদ্ধি পাবে মানে কি? ধরুন একটা জিনিসের দাম 10 টাকা ছিল, আর এখন 20 টাকা বেড়েছে, তাহলে দাম কত হলো? 20 হলো? 20 হয়নি, 20 বেড়েছে। আগে কত ছিল? 10 ছিল, তাহলে 20 + 10 30 হলো। তাহলে এই আয়তনটা V1টা কত হবে? আগে যেটা ছিল তার সঙ্গে তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা পেলাম V1 = V0 + V0 × 1/273। এবার ধরুন 2 ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছি, তাহলে 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে, 2 ডিগ্রি উষ্ণতা বাড়ালে 2 ডিগ্রি উষ্ণতায় আয়তন কত হবে? 2 ডিগ্রি উষ্ণতায় আয়তন কত হবে? V0 + V0-র 2/273 অংশ, 2/273। ঠিক আছে, এবার ধরে নাও আমি উষ্ণতাটা T ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি। T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন, একটা নির্দিষ্ট উষ্ণতা ধরো T ডিগ্রিটা, কত মান বলছি না আমরা। তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন কত হবে? V0 + V0 × T/273, V0 + V0 × T/273। তাহলে এখানে আমরা T ডিগ্রি উষ্ণতার আয়তনটা সমান এত হচ্ছে। এবার T ডিগ্রি উষ্ণতার আয়তনটাকে আমরা VT দিয়ে লিখছি। তাহলে VT সমান আমরা পেলাম V0 + V0 × T/273। তাহলে পেলাম VT সমান, V0টা কমন নিয়ে নিই, তাহলে 1 + T/273। তাহলে এইটা হচ্ছে তোমার গাণিতিক রূপ। কার গাণিতিক রূপ এটা? এটা হচ্ছে তোমার চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আরও একটা রূপ আছে চার্লসের সূত্রে, যেটা আমি পরে বলবো। এবার চার্লসের সূত্র হলো, এবার দেখো, এবার তোমাদের চার্লসের সূত্র থেকে যে গ্রাফ আছে একটা, সেই গ্রাফটা বলি। একটা গ্রাফ আঁকতে দেয় তোমাদেরকে এখানে, যেটা হচ্ছে যে V ভার্সেস T গ্রাফ। V ভার্সেস T গ্রাফ, ওখানে যেরকম PV ভার্সেস P আর P ভার্সেস V ছিল তোমার বয়েলের সূত্রতে, গ্রাফগুলো শেষে একবার গোটা চ্যাপ্টারটা থেকে কী গ্রাফ আছে সেগুলো আমি বলে দেবো। এখানে দেখো, এবার এখানে V ভার্সেস T গ্রাফ, V ভার্সেস ছোট হাতের T ডিগ্রি সেন্টিগ্রেড, V ভার্সেস T, এই গ্রাফটা কীরকম হবে সেটা দেখো। এই গ্রাফটা কেমন হয়? এই গ্রাফটা তোমার আমি বলেছি প্রথমে আমরা যেটা থাকবে সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে প্লট করব, আর এটাকে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করব। গ্রাফটা এরকম হয় তোমার। এইটা হচ্ছে তোমার ভি ওপর দিকে, আর এদিকে হচ্ছে তোমার টি। গ্রাফটা হবে এদিকে তোমার উষ্ণতা অক্ষটা বাড়াবো মাইনাসের দিকে, এখানে ছেদ করবে, এটা তোমার -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইটা হবে এই ধরনের গ্রাফটা। তাহলে এখানে কি লিখবো আমরা? গ্রাফে আমি লিখতে বলেছি, এখানে লিখবো স্থির চাপ ও ভর, আর প্রকৃতি হচ্ছে সরল রেখা, কিন্তু মূল বিন্দুগামী নয়। এটা কাকে ছেদ করবে? -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ছেদ করবে।
ছেদ করবে। উষ্ণতা অক্ষে, উষ্ণতা অক্ষকে সরল রেখা লিখবো, তারপর লিখবো উষ্ণতা অক্ষকে -273°C ছেদ করবে। ঠিক আছে, বেশ। এইটা তোমার 0°C, এইটা 0°C, তাহলে 0°তে এইটা আয়তন, এটা স্ট্রেট লাইন হবে, আমি স্কেল দিয়ে আঁকিনি, এটা হবে V0, 0°তে V0। ঠিক আছে, 0°তে আয়তন কত? V0। আর -273 আয়তন কত? 0, তাহলে ওই জন্য ওপর দিকে আর বাড়েনি, ওই জন্য এখানেই স্থির আছে। তাহলে V0 হচ্ছে এইটা। তাহলে গ্রাফটা এবার যদি উষ্ণতা এদিকে বাড়াই, ধরুন 1 2 3 যদি করি, তাহলে 1 2 3 করলে উষ্ণতাটা এই আয়তনটা বাড়ে, ওই জন্য ওপর দিকে বেড়েছে। আর এদিকে 0°তে -273-তে আয়তনটা শূন্য হয়ে গিয়েছে, ওই জন্য এখানে এই পয়েন্টটা এখানেই আছে, ওপর দিকে যায়নি আর। ঠিক আছে, বেশ। এবার তোমরা একটা নতুন জিনিস পড়বে, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি, আজকে পরম শূন্য উষ্ণতার ধারণা অবধি বলবো, তারপর আমরা পরম শূন্য উষ্ণতার যে বাকি পোর্শনটা আছে সেই পোর্শনটা পরের দিন হবে, পরের পার্টে হবে। দেখো এবারে আমরা দেখব পরম শূন্য উষ্ণতা জিনিসটা কি। পরম শূন্য উষ্ণতা জানার জন্য আমরা প্রথমে এখানে বয়লের সূত্রে, এই চার্লসের সূত্রের গাণিতিক রূপটা একবার লিখব। চার্লসের সূত্রের গাণিতিক রূপটা আমরা পেয়েছিলাম যে ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস T/273, তাই এটাই পেয়েছি। এবার ধরে নাও আমরা উষ্ণতা তো T°C বের করলাম, ভিটি সমান এটা পেলাম। ধরে নাও এবার উষ্ণতা কমাতে কমাতে আমরা এক্সপেরিমেন্টটা করছি, দিয়ে আমরা উষ্ণতা কমাতে কমাতে আমরা -273°C পৌঁছলাম, দিয়ে দেখলাম -273°C গ্যাসের আয়তন কত হচ্ছে দেখি, V -273°C। এটা মানে কি, মানে 273-তে কত আয়তন। এখানে যেরকম VT লিখছিলাম, এখানে এগুলোকে বলা হয় কি, বলা হয় এগুলোকে সাফিক্স। এখানে লিখেছি তোমার, পরে লিখলে সেটাকে সাফিক্স বলে, আগে লিখলে সেটাকে প্রিফিক্স বলে। তাহলে এটা তোমার -273°C এখানে বোঝানো হয়েছে, এইটা বোঝানোর জন্য যে 273-তে কত আয়তন হয়। তাহলে V0 ইন্টু 1 প্লাস T এর জায়গাতে -273 বসবে, বাই 273। তাহলে V0 ইন্টু 1 মাইনাস 273 বাই 273। তাহলে V0 ইন্টু 1 মাইনাস এটা কাটাকাটি করলে কত হবে? 1, তাহলে 1, তাহলে V0 ইন্টু 0 সমান হচ্ছে 0। একটা অদ্ভুত জিনিস আমরা পেলাম যে যদি -273°C আমরা পৌঁছাতে পারি, তাহলে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। কি পেলাম? যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে কত °C উষ্ণতায়? -273°C উষ্ণতায়। এই -273°C উষ্ণতাকে ওই জন্য একটা স্পেশাল নাম দেওয়া হলো, যেটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কেন? কারণ এই উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা 0° -273°C বলা হয়। ঠিক আছে, এবার দেখো পরম শূন্য উষ্ণতাকে পরম কেন বলা হয়, এটা একটা প্রশ্ন দেয় তোমাদের। কেন পরম বলা হয়? কারণ পরম শূন্য উষ্ণতা থেকে কম উষ্ণতা আর থাকতে পারে না, কারণ এতে যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এই উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, আর এই উষ্ণতাতে পৌঁছানোর আগেই যে কোনো গ্যাস তরল হয়ে যায়। তোমরা জানো যে যদি উষ্ণতা কমানো হয় আর চাপ বাড়ানো হয়, তাহলে গ্যাসগুলো তরল হয়ে যায়। যেরকম তোমাদের গ্যাস সিলিন্ডারে গ্যাস থাকে, সেগুলো অতিরিক্ত চাপে ভরা থাকে, ওই জন্য গ্যাস সিলিন্ডারটা যদি নড়ে তাহলে বুঝতে পারবে যে ওটা লিকুইড ভরা আছে মনে হবে, কিন্তু আসলে প্রোপেন আর বিউটেন ভরা থাকে। তাহলে যদি উষ্ণতা কমানো হয় আর চাপ বাড়ানো হয়, তাহলে কি হয়? গ্যাসের আয়তনটা মানে তরলে পরিণত হয় গ্যাসটা। এবার এখানে বয়লের চার্লসের সূত্রতে চাপটাকে আমরা স্থির রাখছি, কিন্তু উষ্ণতাটা আমরা অনেক কমাচ্ছি। উষ্ণতাটা যদি অনেক কমায়, তাহলে গ্যাসটা তরল হয়ে যায় -273 যাওয়ার আগেই। আর এমনিতে -273 যাওয়া সম্ভব নয়, কিন্তু যদি আমরা যেতে পারি, তাহলে -273°C উষ্ণতাতে গ্যাসের আয়তনটা শূন্য হয়ে যাবে। তাহলে এই উষ্ণতাটাকে একটা বিশেষ নাম দেওয়া হলো পরম শূন্য উষ্ণতা। আর কেন পরম শূন্য উষ্ণতা বলা হয়? কারণ মহাবিশ্বে এর থেকে কম উষ্ণতা কোথাও থাকতে পারে না, বাস্তব পক্ষে এটি অসম্ভব। এত নিম্ন উষ্ণতায় আসার আগেই সব গ্যাস তরল হয়ে যায়। তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র তো প্রযোজ্য নয়, সেই ক্ষেত্রে বাস্তব গ্যাস বা পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া সম্ভব নয়। এটা একমাত্র
গ্যাসের ক্ষেত্রে পাওয়াই সম্ভব। তো এবার এই পরম শূন্য উষ্ণতাটা এটা কোন স্কেলে মেপেছি আমরা, এটা কোন স্কেলে মাপটা, এটা তোমার সেলসিয়াস স্কেলে। এবার এই পরম শূন্য উষ্ণতাটাকে নিয়ে লর্ড কেলভিন এই পরম শূন্য উষ্ণতাকে নিয়ে একটা স্কেল তৈরি করেছিলেন। আমরা কি জানি, আমরা জানি যে আমাদের দুটো স্কেল আছে, ফারেনহাইট স্কেল আর কেলভিন স্কেল, উষ্ণতা মাপার জন্য। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেল। তার সঙ্গে কেলভিন স্কেল বলে একটা স্কেলের তিনি আবিষ্কার করেছিলেন। পরের দিন আমি কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল এই তিনটে জিনিসের ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, তাহলে তোমরা কেলভিন স্কেলের ধারণাটা কিভাবে এলো সেটা আরো ভালো করে বুঝতে পারবে। তাহলে আজকে এত দূরই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদের মানে প্রবলেমের সমাধান দেব।